শর্মিষ্ঠার গল্প। শর্মিষ্ঠা শাসমল বেশ সুন্দর ইন্টারেস্টিং একটা চিঠি লিখেছিল। চিঠির যে সার বস্তু সেটা থেকে পাওয়া গেল বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পাওয়া গেল। যেরকম একটা ব্যাপার বলা গেল যে বয়স হচ্ছে ওর 32 বছর বয়স, সেটুকু বোঝা গেল। আর একটা ব্যাপার যেটা বোঝা গেল সেটা হচ্ছে ও খুব ইন্টারেস্টেড রয়েছে মেদিনীপুর, মানে ঠিকানাটা এক্সাক্ট রয়েছে পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুরে। আহ, এক এটা 3,07,000 টাকা ইনভেস্ট করেছিল, এখন সেটা হয়েছে 3,44,000 টাকা দাঁড়িয়েছে। কিচ্ছু নেই, 4% মতো হয়েছে। এবং না হওয়ার পিছনে যে কারণটা সেটা তো বুঝতেই পারছো, বেশ কিছু জিনিস আছে, পরে বলছি সেটা। আর একটা ব্যাপার হচ্ছে ওর 15 বছর পর্যন্ত টার্গেট রয়েছে, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। 15 ইয়ার্স টার্গেট রয়েছে, তার মানে একটা লং টার্মের জন্য ও রাখতে পারছে। মানে ওর বয়স যখন 47 বছর বয়স হবে তার মধ্যে এই জিনিসগুলো চাইছে। চাওয়ার মধ্যে একটা ব্যাপার হচ্ছে ও একটা বাড়ি বানাতে চাইছে, যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং সেখানে একটা টাকা তো লাগবেই। আর একটা বলছে ছেলের এডুকেশন, মানে এডুকেশনের সন এডুকেশন। তো 1 নাম্বার যেটা সেটা এখান থেকে মোটামুটি হাউসের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট এক্স্যাক্ট বলা মুশকিল, কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট ধরা যায়। আর একটা হচ্ছে এডুকেশন, এডুকেশনের জন্য একটা অ্যামাউন্ট, দুটো মিলিয়ে 40-50 লাখস মোটামুটি মিনিমাম লাগবে। মানে অ্যাপ্রক্সিমেট যদি হিসেব করি মোটামুটি 3.4 লাখ টু 50 লাখ এর মধ্যে জায়গায় যাবে। তো সেইটার জন্য কি উপযুক্ত রয়েছে কিনা সেইগুলো জানতে চেয়েছে। তো সে তার মধ্যে প্রচুর যেটা আমি দেখলাম পাঠিয়েছে, এসআইপি করে রেখেছে সাংঘাতিক রকমভাবে। যেরকম আমি যদি বলি, এখন এডেল ওয়াইজ এটা করেছে, এসবিআই কন্ট্রা, বন্ধন স্মল ক্যাপ, নিপ্পন স্মল ক্যাপ, মতিলাল মাইক্রো ক্যাপ, পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ, কোয়ান্ট লার্জ মিড ক্যাপ, জিও ব্ল্যাক রক, এইরকম সব করে রেখেছে। ব্ল্যাক রক ফ্লেক্সি এরকম ধরনের ব্যাপার, এইরকম সব কাণ্ড হয়ে আছে। আর একটা জিনিস দেখবার সেটা হচ্ছে সেক্টর, মানে এতগুলো সেক্টরের মধ্যে কাজ করেছে, সেটাও কিন্তু একটা যাকে বলে ভ্যারাইটির একটা চূড়ান্ত জায়গা, বলে চূড়ান্ত ভ্যারাইটি। মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 লোকে মোটামুটি নর্মালি 21-22টা স্টক রাখে। ওর ক্ষেত্রে 21-22টা সেক্টর হয়ে গেছে। বোঝা যাচ্ছে কত বড় প্রবলেম। ডাইভার্সিফিকেশন নামে এখানে কিন্তু অনেক শেখার আছে পোর্টফোলিওটার মধ্যে। প্রথম ঘটনা হচ্ছে, এখান থেকে তোমরা শিখতে পারবে, সেটা হচ্ছে, আমি শর্মিষ্ঠাকে পরে আসছি তোর কথা, আগে বাকিদেরকে বুঝিয়ে নিই একটুখানি। শুধুমাত্র কিন্তু ডাইভার্সিফিকেশন কথার অর্থ কিন্তু এত কিছু না। ডাইভার্সিফিকেশন কথার অর্থ হচ্ছে আমি কোনো একটা সেক্টরে সব রাখবো না। কেন রাখবো না? তাদের রিস্কটা বেশি হয়, রিস্কটা কমাতে হবে। এবার রিস্ক কমাতে গিয়ে আমি যদি 22টা সেক্টরে ভাগ করে ফেলি, তাহলে রিস্ক হয়তো কমবে, কিন্তু মেনটেন করা অসম্ভব হয়ে যাবে। মানে এই ধরনের জিনিস মেনটেন করতে গেলে আমি এরপর স্টকগুলো না, এতগুলো সেক্টর রাখা আলটিমেটলি কোনো কাজের কাজ কিচ্ছু না। হয়ে গেল এই ব্যাপারটা নিয়ে। এবারে আমি যেটা বলবো সেটা খুব ইন্টারেস্টিং, সেখানে হচ্ছে স্টকগুলোর নাম আমি ফটাফট বলতে বলতে যাবো। আর একটা ঘটনা বলার, এইখানে এসআইপি এইগুলো এভাবে করা যায় না। যত আপনারা যে কথাতে বলছিলাম, যত বেশি ডাইভার্সিফাই করতে গিয়ে যদি ওভার ডাইভার্সিফাই হয়ে যায়, তাহলে সেটা কিন্তু বিপদ। আমি এখানে 4টে কি 5টা সেক্টরে ভাগ করে নিলাম, কি 6টা সেক্টরে ভাগ করে নিলাম। সেই সেক্টর অনুযায়ী আইটি, অটো, এফএমসিজি, এরমভাবে রেল, ডিফেন্স ভাগ করে নিলাম। সে তার মধ্যে রাখলাম কোনো একটা কম বেশি। এবার আমার যদি 22খানা সেক্টরে নিয়ে আসি, আলটিমেটলি কি ভয়ানক পরিস্থিতি হয় ভাবতে পারছো? ভয়ানক পরিস্থিতি বলে এটাকে, সেই পরিস্থিতি হয়ে যাবে। তো সেই জন্য একেবারেই এই ধরনের ব্যাপারগুলোকে সহমত নই, উচিত নয়, এবং করলে আলটিমেটলি নিজেরই বিপদ। তাহলে এতগুলো কথা বলা হলো, এইবার শর্মিষ্ঠা আপনি তোমার ব্যাপারে আসি। আপনি বলাটাই উচিত হবে। যাই হোক, ব্যাপার হচ্ছে কি, যা করেছেন এটা কিন্তু একদমই ভুলভাল হয়ে গেছে। ভুলভাল এই কারণে হয়েছে, প্রথম ঘটনা পুরোটাই গন্ডগোল। মানে বয়স অল্প ঠিক আছে, টাকা হাতে এসছে ঠিক, এবং আসার সঙ্গে সঙ্গেই বলে না যে ব্যাড এফেক্ট, বিভিন্ন ইউটিউব দেখার ব্যাড এফেক্ট। তো ব্যাপারটা ওই বিভিন্ন জন যা যা বলেছে সবগুলোই কেনা হয়ে গেছে। আমার কথা শুনে গোটা 50 বা গোটা 20-25, দ্বিতীয় জনের কাছ থেকে গোটা 10-15, তৃতীয় জনের কাছে আরো 10-15, মানে এটা একটা
খিচুড়ি হয়ে গেছে, এবং এত বড় খিচুড়ি তৈরি হয়ে গেছে যে খিচুড়িটা থেকে সবগুলোকে আলাদা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল বলি, যেরকম সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে ও রেখেছে সিজি, আর তার সঙ্গে মাইককে রেখেছে। মাইক খারাপ? একদমই না। সিজি পাওয়ার খারাপ? একদমই না। অথচ দুটোই রেখে দিয়েছে, হয়ে গেল। আবার ডিফেন্স সেক্টর চলে আসছে, ডিফেন্স সেক্টরের মধ্যে রেখে দিয়েছে বিডিএল কে রেখেছে, পরাসকে রেখেছে, আবার এর সঙ্গে আরো রেখেছে কি অ্যাপোলোকে রেখেছে, জেনটাকে রেখেছে, জেনট্যাক। এবারে এর মধ্যে কোনটা খারাপ? চারটেই ভালো। আমাকে উপায় নেই এখন এতগুলোকে গুছিয়ে এত কিছু রাখা। প্রশ্ন অনেক চলে আসছে এখানে, যখন প্রশ্ন আসে তোমার প্রশ্ন এখন থাকবে যে অসুবিধা কি আছে। কোনো অসুবিধা ডাইরেক্টলি নেই। অসুবিধা নেই কারণ হচ্ছে তুমি ইচ্ছা করলে 50 টাকা, ইচ্ছা করলে 200টাও রাখতে পারো স্টক, কিন্তু প্রশ্নটা হচ্ছে মেনটেনেন্স। আমি এরকম অজস্র পোর্টফোলিও দেখেছি, অজস্র 150-200 স্টক রয়ে গেছে, অল্প 10 লাখ 15 লাখ টাকার মতো পোর্টফোলিও, কিন্তু 200টা স্টকের মধ্যে আমি যদি কাজ করি, আলটিমেটলি সেখানে আমি আউটপুট কি আসবে, আমার কোনটা কি দেখবো, কোনটা বাড়বে কমবে, একটা তো জঞ্জাল সৃষ্টি হয়ে যাবে। মানে ব্যাপারটা কিন্তু সেটা না, মানে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করলে বুঝতে পারবে যে আমি এক রাশি স্টক নিয়ে রেখে দেওয়ার মধ্যে কোনো মাহাত্ম্য নেই, বরঞ্চ বেছে বেছে কিছুকে রাখা এবং লোভটাকে জয় করা। স্টকের নাম তো যে কেউ বলতে পারে, যে কেউ, এবং তুমি আমার থেকে বেশি হয়তো ভালো বলে দিতে পারবে স্টকের নাম, এত স্টকের নাম তুমি জানো, কারণ এগুলো সব ইনভেস্ট করে রেখে দিচ্ছ। কিন্তু সেটাতে ঠিক নয়, ঠিক নয়। আমি যত কিছু স্টক নিয়ে রেখে দিলাম, এভাবে কাজ করা হবে না, কোনো লাভ নেই। এবং এটাতে দেখেছি আমি মেগানে, এরকম অনেক পোর্টফোলিও দেখেছি, প্রচুর সেক্টরকে ঢোকানোর ফলে আলটিমেট রিটার্নটা কিন্তু কিচ্ছু থাকে না। তুমি একটা কাজ করতে পারো, টেস্ট করার জন্য একটা কাজ করতে পারো, এইগুলোকে রেখে দাও আগামী 5 বছরের জন্য। 5 বছর পরে গিয়ে তুমি নিজে দেখো যে এটা তোমাকে কি করছে না করছে। তো সেটা আমি মনে করি এরম করা উচিত হবে না। এইবারে মুশকিল হচ্ছে ছাঁটাই করাটা। এখন ছাঁটাই করা মানে সব রেড়ে করে উঠবে, যে আমি যদি বলি পারাসকে উড়িয়ে দাও আর অ্যাপোলোকে উঠিয়ে দাও, তাহলে আমাকে যদি প্রশ্ন করে যে এগুলোর মধ্যে খারাপ কি দেখলেন, আমি কিছু বলতে পারবো না। কেন বলতে পারবো না? সবই ভালো। অথচ এতগুলোকে একসাথে ভালো রাখার কোনো মানে হয় না। খাবার খিদে পেলে খাবারের দরকার ঠিক, কিন্তু খাবারের পরিমাণ যদি রাশি রাশি একসাথে খাওয়া যায়, আলটিমেট সেটা কি শরীরের পক্ষে ক্ষতি করবে। এবং সেটা অতীতে বহুবার হয়েছে, উপকার তো হয়ই। ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে ডেনটাকে রেখেছে, টেলিকমের মধ্যে দিয়ে রেখে দিয়েছে ইন্ডাস টাওয়ার আর তেজাসকে ঢুকিয়ে রেখেছে, পেইন্টের মধ্যে রেখে দিয়েছে সিরকা, হসপিটালিটির মধ্যে রেখেছে, হসপিটালের মধ্যে নারায়ণকে রেখেছে এবং যথার্থে রেখেছে, এক্সচেঞ্জের মধ্যে রেখে দিয়েছে সিডি এসএল, আর তার সঙ্গে রেখে দিয়েছে ক্যাম্পসকেও রেখে দিয়েছে। আচ্ছা, তারপরে রেখেছে কেবল ওয়্যারের মধ্যে, সেখানেও এলজি ইন্ডিয়াকে, এলইজি ইন্ডিয়া, এই এলইজি ইন্ডিয়াতে ও কিন্তু আইপিও পেয়েছে। আইপিও পাওয়ার জন্য ওখানে রেখেছে, এখন আইপিও পেয়েও প্রফিট রয়েছে 47% মতো। তারপরে কেইআই ইন্ডাস্ট্রিজও রয়েছে ওর কাছে। তারপরে রেখেছে ফাস্ট মুভিং কনজিউমার গুডসের মধ্যে যাবে, সেখানেও প্রচুর রয়েছে। রেলের মধ্যে আইআরসিটিসি, জেডাব্লিউডি রয়েছে, জেডাব্লিউ মানে জুপিটার ওয়াগন লিমিটেড। তারপরে রেল তো হলো, ফাস্ট মুভিং এর মধ্যে ভিবিএল, এবং এছাড়া রয়েছে এলটি ফুডস রেখেছে। আইটির মধ্যে রেখেছে ইনফোসিস এবং বিএলএস ইন্টারন্যাশনাল। বিএলএস ইন্টারন্যাশনাল আমি আগে বলেছি। আচ্ছা, ফার্মার মধ্যে এত ফার্মা কোম্পানি থাকতে একটাই ফার্মা কোম্পানির কথা মনে পড়লো, আর সেই কোম্পানির নাম হচ্ছে মার্কস অ্যান্ড ফার্মা। মার্কস অ্যান্ড ফার্মা ইজ ভেরি গুড, বাট এর মানে এই নয় যে তুমি যা খুশি নিয়ে রেখে দিলে। এরপর হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে রেখে দিয়েছে আইসিআইসিআই ব্যাংক শুধু রয়েছে। তারপরে রয়েছে ইনফ্রার ক্ষেত্রে ইনফ্রা কেন আর ইনফ্রা কনস্ট্রাকশন, নীলা ইনফ্রা, ভেরি রিস্কি একটা কোম্পানি, যে কোম্পানিগুলো থেকে ওই পেনি টাইপের, তাতে রেখে দিয়েছে। অটো সেক্টরে রেখেছো ইউনো মিন্ডা, টিএমপিবি, টাটা মোটর পাবলিক ভেহিকেল, যাই হোক টিএমপিবি, সিএমপিবি এটসেট্রা এসব রেখে দিয়েছো। ইথারনেটে উত্তম সুগার রেখেছো। প্রাজ ইন্ডাস্ট্রিজ, কেমিক্যালে বলে বলে তো হিমাদ্রি কেমিক্যাল, এর সঙ্গে এছাড়া তুমি রয়েছে, এরপরে কিছু দিয়েছো কেমিক্যাল হলো, তারপরে হচ্ছে মেটালের কপার রেখে দেওয়া হয়েছে। এগ্রিকালচার শক্তি পাম্প, এগ্রিকালচার নয় এটাকে, বেসিক্যালি তুমি এর মধ্যে পড়ছো, ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে যেতে পারে। আচ্ছা, এছাড়া আরেকটা ব্যাপার রেখেছো, কনজিউমার ডিউরেবলের মধ্যে বৈভব গ্লোবালকে রেখেছো। আচ্ছা, কমোডিটির মধ্যে রিফেক্সকে রেখেছো। রিফেক্স কমোডিটির মধ্যে পড়ে না, স্টকের মধ্যেই পড়ে। কমোডিটি, গোল্ড, সিলভার, এগুলো কমোডিটি। যাই হোক, হয়ে গেল। এছাড়া লাস্ট ইটিএফও রয়েছে,
অ্যাক্সিস এবং গোল্ড, মানে কেউ যদি সেই বলে না যে গোটা ইকুইটি মার্কেট, ইন্ডিয়ান ইকুইটি মার্কেট বলতে কি বোঝায় জানতে চায়, তাহলে ওর এইটা দেখলেই যে কেউ ইন্ডিয়ান ইকুইটি মার্কেট সম্পর্কে আইডিয়া হয়ে যাবে যে ইন্ডিয়ান ইকুইটি। আর এটা নিয়ে যদি পড়াশোনা করে পুরো সবকটা স্টক, তাহলে সেই কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট সে কিন্তু একদম স্কলার হয়ে যাবে। কিন্তু তোমায় যে ঘটনাগুলো বলবো সেটা যদি চাও মানতে পারো, নাও মানতে পারো। এটা তো আমি একটা আইডিয়াল ব্যাপার দেখানোর জন্য বলছি, এটাকে মানে এই নয় যে তোমাকে এটাই মানতে হবে, এটা করতেই হবে, এরকম নয়, একেবারেই নয়। এগুলো তোমারই লেখা, আমার নিজের কিছু আমি অ্যাডভাইস করছি। আমি যেটা বলছি সেটা হচ্ছে এতগুলো এসআইপি রাখার কোনো মানে হয় না। আমি তোমার জায়গায় যদি তোমার জায়গায় থাকতাম আমি এগুলোকে সব আউট করতাম, আউট করে, কারণ তোমার সময়টা কিন্তু 15 বছর বলছো ঠিকই, কিন্তু দেখবে 15 বছরও একদিন ঠিক চলে আসবে, জিরো হয়ে যাবে। সুতরাং সেটার জন্য দেখো এসবিআই কন্ট্রাটা কিন্তু খুব ভালো একটা মিউচুয়াল ফান্ড, কিন্তু তবুও মানে এটাকে রেখে দাও, ঠিক আছে, এডেলওয়াইজ বাদ দিলে নিপ্পন স্মল ক্যাপকে রেখে দাও, দুটোর হয়ে গেল। আর এত কিছুর মধ্যে শুধু পিপি মানে এটা হচ্ছে পরাগ পারে ফ্লেক্সিক্যাপ, এই তিনটেকে আমি তোমায় দেখছি। আর বাকি সব কোনো, আমি তোমার জায়গা হলে আমি একবারও তোমাকে বাই সেল রেকমেন্ডেশন করবো না, সম্পূর্ণ তোমার হাতে। এবং এটার মধ্যে করাটাও খুব মুশকিলের, এত স্টক কোনো মানে নেই। ডিফেন্সের মানে সেক্টর এত কিছু করার তো কোনো দরকার নেই, এতগুলো সেক্টরের মধ্যে মারপিট করার দরকার নেই। আমি যেগুলো সেক্টরগুলোকে খুব গুরুত্ব দিই মোটামুটি ডাইভার্সিফিকেশন করার জন্য, যেরকম আমি বলবো ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর, এইটাকে আমার দরকার, আমার আইটি সেক্টরটাকে দরকার, আমার ফার্মা সেক্টরটাকে দরকার, আমার ব্যাংকিং সেক্টরটাকে দরকার, আমার দরকার অটো সেক্টরটাকে আমার দরকার, আমার হচ্ছে এই কটা, আর বড় জোর কেমিক্যাল সেক্টরটাকে আমার দরকার। এই হলো আমার মোটামুটি এই দিকের মধ্যে। আর যদি হয় সেমি কন্ডাক্টর সেক্টর লাগবে, ডিফেন্স সেক্টর লাগবে, এইগুলো হলো। আর একটা হচ্ছে রেল সেক্টর লাগবে, আমার কিন্তু কাজ হয়ে গেল, আর আমি এত দিকে দেখবই না। তাহলে কটা জিনিস দেখলাম, একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট, নটা মাত্র সেক্টরকে আমি নিয়ে চলে এলাম। নটা সেক্টর আমার জায়গায় রইলো। দুটো জিনিসকে মুভমেন্ট হয়, একটাকে বলে, এগুলো অনেক বোঝার আছে, একটাকে আমরা বলছি এই ধরনের মুভমেন্ট, হরাইজন্টাল মুভমেন্ট বলে এটাকে, HM টাইপের। আর একটা হয় ভার্টিক্যাল মুভমেন্ট বা VM টাইপের। নর্মালি আমরা নর্মাল যারা আমরা কেনা বেচা করি, আমাদের এক উৎসাহ থাকে, যা পাই সেটা কুড়িয়ে বাড়ি নিয়ে রেখে দিই, মানে যে পোটলার মধ্যে রাখছি সেটা যে জঞ্জাল হয়ে যাচ্ছে, 2 মাস 4 মাস 2 বছর 4 বছর পরে ওখান থেকে দুর্গন্ধ বেরোবে, সেই হুঁশ নেই। যখনই হাতে টাকা আসে, আশেপাশে খাবলা মেরে সেখানে ঢোকায় যায়। সেই যে ইয়েরা দেখো না, ওই যারা ওই ময়লা কুড়ায়, দেখবে পিঠে একটা বড় ঝোলা থাকে, শুধু ময়লা ফেলতে থাকে, নিয়ে নিয়ে আলটিমেটলি ঝেড়ে মুছে তারপরে অবস্থা। এখন কিছু মনে করো না শর্মিষ্ঠা, এখন তোমার এটা হয়ে গেছে আমার কাছে, তুমি একটা ডাস্টবিন নিয়ে কিছু গন্ধযুক্ত ময়লা টয়লা সব রয়েছে ঝেড়ে দিয়েছো, একটা পাহাড়ের মতো নোংরা জিনিস পড়ে আছে, আমাকে তার থেকে কুড়িয়ে বাড়ি সব বের করতে হচ্ছে। এটা হলো মেন ঘটনা। এবারে আমি যদি বলো, আমি এখন তোমাকে কোনো অ্যাডভাইসের কথা বলবো না, নতুন কিচ্ছু বলবো না। যে কটা সেক্টর তুমি রয়েছে, প্রতিটা সেক্টরের প্রতিটা স্টক ভালো স্টক, একদম ঠিক, কোনো স্টক খারাপ স্টক না। কিন্তু আমি তোমাকে বলবো ডাইভার্সিফিকেশনটা সুন্দর করে করো। এই ডাইভার্সিফিকেশন করার পরে বাকিগুলোকে যা আছে, কষ্ট হবে কিন্তু মায়া ত্যাগ করতে, কখনো মনে হবে দূর আমি পড়বো না, এবং করবেও না অনেকে, দরকার নেই করার। কিন্তু যদি করো, কখনো যদি কোনোদিন মনে হয় যে আমি করব, এটাকে ঠিক করব, তাহলে তুমি যেটা করে উঠতে পারবে সেটার রিটার্ন যেটা আসবে সেটা খুব সুন্দর। আমি যে কথাটা বলতে গিয়ে থেমে গেল জায়গাটা, এই যে ওয়েতে তুমি মুভ করছো না, এইভাবে মুভ করছো তুমি, এখানে তুমি কনস্ট্যান্টলি ঢুকিয়ে চলেছো, নতুন 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 অ্যাড হতে 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 চলেছে। এটাতে তোমার কিন্তু রিটার্ন পার্সেন্টেজ কমে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না, মাত্র 4% আছে। এটাই তোমার অন্তত 20%-এর অ্যাবভ চলে যেত, এটা মানে খুব সাধারণ জিনিস। এবং এটা যদি লিড করতে পারো, একদিন 80% চলে যাবে পোর্টফোলিওটা, এবং তবেই তোমার তোমার যে গোল লক্ষ্য রয়েছে সেইগুলো তুমি পৌঁছতে পারবে। একদম সিম্পল ব্যাপার, বোঝার খুব হাতি ঘোড়া নেই। প্রথম ঘটনা হচ্ছে এইভাবে মুভ করো না। কেন বলছি, তোমার কাছে 4টে মাত্র সেক্টর আছে, এই 4টে সেক্টরে তুমি কাজ করছো, হয়ে গেল। এবারে তুমি ইচ্ছা করে 40 সেক্টর নিতে পারো, যা টাকা পাচ্ছ এরকম করতে করতে দিয়ে যাচ্ছ। এবং কি হচ্ছে এটাতে, কি আলটিমেট যে রিস্ক কমবে এটা কিন্তু ভেবো না, ওভার ডাইভার্সিফিকেশন রিস্ক বেড়ে যায়। মানে যখন সেক্টরগুলো পড়তে থাকে,
যখন পড়বে, ইকোনমি যখন ডাউন হবে, দেখবে এরপর তো আসছে, তখন দেখবে ওয়াটার ট্রিটমেন্টে কিছু নেই, পেন্টসে কিছু নেই, আবার দেখবে যে রেলে অনেক কমে গেছে, আইটি অবস্থা খারাপ হয়ে গেছে, ফার্মা কিছু নেই, এইরকম একটা খিচুড়ি হয়ে যাবে। আবার ডিফেন্স সেমিকন্ডাক্টর তখন কিছুটা উঠবে, অটো কিছুটা উঠে থাকবে, কেমিক্যাল তখন আবার উপরে উঠবে। কিন্তু তোমার মুশকিল কি হচ্ছে, তুমি তো কেমিক্যাল দুটো দুটো করে রেখে দিয়েছো, 10টা 20টা করে 10টা রেখেছো। এবার সে কি করে এত বড়টার মেকআপ করবে? মেকআপ করতে পারবে না, অল্প একটু প্রফিট করবে। এই জায়গাটা তোমার কাছে দিনের শুরু শেষে গিয়ে তখন দেখবে নিজের মনে হতাশা বাড়বে, একটা সময় গিয়ে মনে হবে দূর, পুরো টাকাগুলো যদি আমি ব্যাংকে রাখতাম আমার সুবিধা হতো। এই জন্য এই প্রসেসটা একদমই, প্রসেসের মধ্যে ব্রাঞ্চ রাখো এই চারটের মধ্যে তুমি কনস্ট্যান্ট কিনে যাও, কোয়ান্টিটি বাড়িয়ে যাও, কোয়ান্টিটি 10, কোয়ান্টিটি 20, কোয়ান্টিটি 30, কোয়ান্টিটি 50, কোয়ান্টিটি 150, ডিপ রুটে যাও। এক একটা যত গুণ দৌড়বে তত গুণ তোমার পোর্টফোলিওটা জাম্প করতে শুরু করবে। এই ব্যাপারটা বোঝাতে পারি না। বড় বড় যারা ইনভেস্টর তাদের পোর্টফোলিও দেখো, তাদের পোর্টফোলিও দেখে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, সেখানে দেখতে পারবে বেশি হলে 20 থেকে 22টা স্টক কিনে রেখেছে। এক একটা স্টকের কোয়ান্টিটি দেখো, কোয়ান্টিটি পরিমাণ দেখো। তার এক একটা স্টকের কোয়ান্টিটি বাড়ার জন্য, একটা স্টক বাড়া কমার জন্য এদের কয়েক কোটি টাকার লাভ বা ক্ষতি হচ্ছে, বুঝতে পারছো? তার মানে যদি তারা মনে করে আমি আমার একটা বাড়ি কিনতে যাব, সেক্ষেত্রে তারা যখন একবারে অনেকটা জাম্প হয়ে গেল কোম্পানিটা, পুরো কোম্পানিটা তুলে নিয়ে সেল করে কিনে নিল। কিন্তু তুমি এখান থেকে কিভাবে কিনবে, কোনটাকে তুমি নিয়ে যাবে, 15 বছর পরে তো আরো বাড়বে। তোমার তো এখানেই শেষ না, এখানে তো গ্যারান্টি হচ্ছে না যে 22টা সেক্টর, আরো 5টা সেক্টর বাড়বে। গতকাল তো আমি নতুন একটা সেক্টর বলেছি, রেয়ার আর্থ, এরপর তো সেই সেক্টরে কিছু কেনা শুরু করবে তুমি। তাহলে এইসব মধ্যে যেও না। আমি যে কথা বললাম, লাস্ট কথা বলে শেষ করব। আমার কথা হচ্ছে, ছোট করে আনো, 9টা সেক্টরের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো, সেক্টর ডাইভার্সিফাই করো, স্টকগুলো যা নিয়েছো জেনুইন স্টক, কোনো খারাপ নয়। কোনো স্টকের ভ্যালু কম দামে নেওয়া, ঠিক সময় নেওয়া, এগুলো বড় বড় কঠিন কঠিন শব্দ, বড় বড় লোকেদের কথাবার্তা, এর মধ্যে থেকো না, নিয়ে রেখে দাও। আর তুমি বা তোমরা যারা সাধারণ মানুষ আমরা রয়েছি, আমাদের এত চুলচেরা বিশ্লেষণ করার দরকার নেই। আমাদের প্রতি মাসেই কিনতে হবে, যখনই হাত খরচা টাকা তোমার হাজব্যান্ড দেবে, কিংবা তুমি যে কাজ করছো সেটা লেখনি, সেখান থেকে একটা টাকা পাবে, নিয়ে নিয়ে রেখে দেবে এখানে। এবারে নিয়ে আস্তে আস্তে জমাতে থাকবে। আমরা যারা মাইনে পাই, বা আমরা যারা একটা ফিক্স স্যালারি একটা জায়গা থেকে আসছে আমাদের, আমরা কি করি? আমরা কি এই চিন্তা কখনো করি যে মার্কেট কখন পড়লো কখন উঠলো সেই অনুযায়ী আমি কিনবো? একদম না। যেদিনই আমাদের হাতে টাকা থাকলো তার একটা অংশ আমি সরিয়ে রেখে সেইটার সঙ্গে সেদিনই জমা করলাম, পরের দিন রাখি না, যদি অন্য জায়গায় খরচ হয়ে যায়। যেই করে দিলাম, বাড়লো কমলো আমার ঘোরার টিম গেল এলো। আমার কমে গেলে আমি মাথায় হাত দেবো না, বাড়লেও আমি নাচবো না, কারণ আমার এখন চিন্তাই নেই। আমি আগামী 10 বছর যদি সব ঠিক থাকে ঠাকুর করেন, তাহলে 10 বছর পরে গিয়ে আমি উঁকি মেরে দেখবো যে কি আছে ভাই, কতটা ভালো কতটা খারাপ। এখন ফালতু দেখে আমি টেনশন বাড়াবো কেন? আমি নিশ্চিন্তে নিয়ে অল্প অল্প করে নিয়ে সেখানে পৌঁছবো। কোনটায় বাড়ছে, কতটুকু বাড়ছে, কোন রেঞ্জে কি পৌঁছচ্ছে, সেখান থেকে কত পার্সেন্ট কমলে আমি তখন সেখানে নেব। এগুলো অবান্তর প্রশ্ন, বিশেষ করে যারা সিরিয়াস পোর্টফোলিও নিয়ে চিন্তা ভাবনা করে তাদের জন্য। যারা সুইং নিয়ে চিন্তা করছে, অফকোর্স তাদের জন্য অবশ্যই জায়গা, সুইং ট্রেডিং এর জন্য অনেক কিছু মাথা ঘামা, তখন ওয়েট করতে হয়, বছর ঘুরে যায় ওয়েট করতে করতে, কখন পড়ছে কমবে তখন নেব, এগুলো অনেক ব্যাপার থাকে। ঠিক আছে শর্মিষ্ঠা, যেটা বললাম অনেক শুভেচ্ছা রইল। আমি যেগুলো বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন সেভাবে কাজ করো, সেই কটা জিনিস নিয়ে কাজ করো, সেভাবে এগিয়ে যাও। বাকিগুলোকে সেল আউট করার পরে এইগুলোতে নিতে থাকবো। আরেকটা কথা তুমি বলেছিলে আমাকে বোধহয়, যে তোমার 4,000 টাকা রয়েছে, কোনটা কি নেবো না নেবো। তুমি যে সেক্টরগুলো দেখাচ্ছ, সেক্টরের মধ্যে যে সেক্টরগুলো ডাউন হবে সেই সেক্টরগুলোতে বেশি পরিমাণে কেন কেন এই কথাটা বললাম? যেরকম মনে করে থাকো ব্যাংকিং সেক্টর উঠবেই, কিংবা মনে করো আইটি সেক্টর, ওটা শুরু হয়েছে একটু একটু, ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর বছর 2-1 ধরে কিন্তু চুপ করে পড়ে রয়েছে। তার মানে কি শেষ হয়ে গেল? কোনো দিন না। ফাস্ট মুভিং কনজিউমার গুডস 365 দিন লাগে, সেক্টর ঠিকঠাক উঠে যাবে, চিন্তাই করতে হবে না। এইভাবে আস্তে আস্তে করে কাজ করো। ডিফেন্স সেক্টর চিরকাল লাগবে, এই রকম সেক্টরে কিছু কিছু করে ইনভেস্ট করো। আমি কোনো ইন্ডিভিজুয়াল স্টকের নাম কখনো রেকমেন্ড করি না। আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে এইভাবে এগোতে হবে। 15 বছর ছোট জায়গা নয়, যদি প্ল্যান করে এগোতে পারো, ঠিক 15 বছর পরে তোমার এই দুটো কাজ হবে। কিন্তু 15 বছরের অনেক অনেক আগেই, হয়তো সামনের বছরের মধ্যে তুমি আমাকে আরেকবার পাঠাবে এটাকে ছোট করে, আর আমি সেটা দেখে নেবো। দেখে নেওয়া মানেই শেষ নয়, দেখে নেওয়া মানে হলো তুমি রাস্তাটা ঠিকঠাক চলছে কিনা। এবার আসি লাস্ট কথাতে। আহ,
এটা মানতে পারো, অথবা যেরকম চলছে চলতে পারো, কোনোটাতে কোনো অসুবিধা নেই। এটাতে কোনো রেস্ট্রিকশন নেই, তুমি নিজের মতো করে চালাতে পারো। এটার মধ্যেও কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে এটাই মানতে হবে বা অন্য কিছু নিতে পারো, সম্পূর্ণ তোমার উপরে। আমি শুধু আমার সামান্য জ্ঞান বুদ্ধি মতো তোমাকে কিছু বলার চেষ্টা করলাম। আজকের মতো অনেক শুভেচ্ছা নিয়ে শেষ করছি।